তো আমরা বাঘের খোঁজে এসেছি, বাঘের নাম দয়ারাম। তো এসেছি এই জঙ্গলে বাঘটা ছিল, এই জঙ্গলে বাঘটা ছিল। তো আমরা সেই খোঁজ করতে এসেছি, এখন যাব সেই যেই দয়ারাম বাঘটা যার ঘরে ঢুকেছিল আমরা সেখানটায় যাব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বিশাল বাঘ, আমি গায়ে হাত দিলাম, তুলোর মতো নরম স্পঞ্জের মতো একদম মোলায়েম, আর লোকগুলো কত ঘন ঘন, কত সুন্দর একদম, মানে দেখতেও সুন্দর ছিল। নামটা কি, নামটা আবার পরে আবার আরেকটা নাম হয়েছিল ওখানে, সেটা হচ্ছে সুন্দরলাল। সুন্দরলাল ওই বাঘের নাম, ওই বাঘের নাম আবার সুন্দরলাল দিয়ে। সুন্দর। তখন একসঙ্গে 15-16 জন লোক ভিতরে ঢুকে গিয়ে একসাথে ধরেছে, পা গুলো বেঁধে, দড়ি দিয়ে বেঁধে, মুখ টুক বেঁধে ধরে ওদের খাঁচা এনেছিল, খাঁচা তুলেছিল। তো একদম জড়সড় হয়ে থাবা গেড়ে এইভাবে বসে আছে। হ্যাঁ, কিন্তু গাটা গুলো চাটছে, এইগুলো এইভাবে এবার সেটে সেটে দিচ্ছে। এই কোথায়? 13 নম্বর আনপুর। অ্যানপুর ওটা বলে, তাই তো? আচ্ছা, তো দয়াপুর নামকরণ হয়েছিল নাকি কোনো বাঘের নামের দ্বারা? দয়ারাম এরকম বাঘের নাম একজনকেই তো দিদি বলছে ধরেছিল। দিদি আপনার নাম? শিখা মণ্ডল। আপনার বাড়ি ওখানেই? আমার বাড়ি ওই বাগেধরা পাড়ার পাশে। বাগেধরা পাড়ার পাশে। হ্যাঁ হ্যাঁ। আমি বিশেষ করে জানতে চাইছিলাম, এই যে দ্বীপ বন্ধুরা দেখতে পাচ্ছেন, সুন্দরবনের এক অন্যতম দ্বীপ, এই দ্বীপের মানুষজন সুন্দরবন জঙ্গলে তাদের জীবন ধারণের জন্য নির্ভরতা একমাত্র জঙ্গল এবং নদীতে। আর এই দ্বীপের যে দয়াপুর নামকরণ হয়েছিল, বাঘের এক বিশেষ ভূমিকা আছে, সেই বিষয়টা আমরা দিদির কাছে শুনবো। বলুন দিদি। আমি তখন অনেক ছোট ছিলাম। আচ্ছা। আর পঞ্চানন মিস্ত্রি বলে আমার একটা দাদা সম্পর্ক হয়। আচ্ছা। ওনার ঘরে সকালবেলায় বাঘ ঢুকে গেছিল। আচ্ছা। মানে ওটা আমরা গল্প শুনেছি, হ্যাঁ, কারণ আমার ছোটবেলার গল্প। হ্যাঁ। তারপরে ওনার ঘরে মানে ঘরের ভিতরে সকালে পড়াশোনা করছিল, ভোরবেলাতে পড়াশোনা করতে তখন ওই বাঘটা এদিক দিয়ে সব হাঁকাহাঁকি চিল্লাচিল্লি করতে বাঘটা ওনার ঘরের ভিতরে ঢুকে গেছে। আচ্ছা। তারপরে ফরেস্টে খবর দিয়ে আর বাঘটাকে ওখান থেকে ধরে নিয়ে গেল, নিয়ে ওই বাঘটার নাম দিয়েছিল দয়ারাম। আচ্ছা। চিড়িয়াখানা ওখানে ছিল, আলিপুর চিড়িয়াখানা। ওই বাঘটা চিড়িয়াখানায় নিয়ে গেছিল, সেখান থেকে দয়াপুর। আচ্ছা, তাহলে বাঘটার নামও দিয়েছে দয়ারাম। আছে কি এখন জানি না, চিড়িয়াখানা ওখানে দয়ারাম নামে ছিল। আচ্ছা। বাঘটা দয়া করেছিল, দয়াপুরে ধরা পড়েছিল বলে। দয়াপুরে ধরা পড়েছিল, বাঘের নাম দেওয়া হয়েছিল দয়ারাম, এবং এই দ্বীপেরও নাম হয়েছিল দয়াপুর। দ্বীপের নাম দয়াপুর। ঠিক আছে, আমরা এই বিষয়টা জানতে পারলাম। আমরা আরো দয়াপুরে যাব, অর্থাৎ ওই দ্বীপে আমরা দ্বীপের মানুষদের সাথে কথা বলবো আর তাদের কাছ থেকে জানতে থাকবো আরো সমস্ত বিষয়। সাথে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা আমরা এই নেমে গেলাম, এবার আমরা বাগেধরা পাড়ার দিকে যাব। ঠিক আছে, এই যে এইদিকে বাগেধরা পাড়া আছে, তো সেখানে আমরা যাব। টাটা, বাবাই, পরে দেখা হচ্ছে বাগেধরা পাড়ায় গিয়ে, তাই তো? তো আমরা বাঘের খোঁজে এসেছি, বাঘের নাম দয়ারাম। তো এসেছি এই জঙ্গলে বাঘটা ছিল, এই জঙ্গলে বাঘটা ছিল। তো আমরা সেই খোঁজ করতে এসেছি, এখন যাব সেই যেই দয়ারাম বাঘটা যার ঘরে ঢুকেছিল আমরা সেখানটায় যাব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছেন এখানে সামনে লজ আছে, আর এখানে বিশেষ করে যে বোটগুলো আছে এগুলো টুরিস্টের বোট। আর আমরা এই মুহূর্তে যে জায়গায় পৌঁছেছি, ভাইরা কি সব দোন ফেলা হচ্ছে। আর ওপারে যে জঙ্গল, পীরখালির জঙ্গল, ওপারে যাচ্ছেন? আমরা কি যাব আপনাদের সাথে? হ্যাঁ, কখন? একটু গেলে ভালো হতো, তুলে ধরতে পারতাম। যাই হোক,
ওই পারে পীরখালি জঙ্গল, আর এই যে নদী গেছে দেখতে পাচ্ছেন গোমন নদী। আর আমরা এই পথ দিয়ে যাব যে বাড়িতে দয়ারাম বাঘ এসেছিল। সাথে থাকুন। দাদা শ্বশুর বাড়ি, এই পঞ্চানন মিস্ত্রির বাড়ি এইটা তাহলে, তাই তো? এই বাড়ি পঞ্চানন মিস্ত্রি, এই বাড়িতেই দয়ারাম বাঘ এসেছিল, আর আমরা এসেছি এই বাড়িতে। সাথে থাকুন। পঞ্চানন মিস্ত্রির বাড়ি, বয়োজ্যেষ্ঠ জেঠু, আর আমরা তাকে পেয়ে সত্যি খুবই খুশি আছি। আর বিশেষ করে কাকু কেমন আছেন? হ্যাঁ, মোটামুটি চলছে, আর শরীর তো খুব ভালো না। হ্যাঁ, বয়স হয়েছে 72 বছর বয়স। আচ্ছা, আমরা বিশেষ করে জানতে চলে এলাম যে আপনাদের বাড়িতে হচ্ছে বাঘ এসেছিল, আর সেই বাঘ কিভাবে এসেছিল, কি ঘটনা ঘটেছিল, বাঘের নাম কি দেওয়া হয়েছিল, সেই বিষয়টাকে আমরা তুলে ধরতে চলে এসেছি। কেমন আছেন এবং পরিবারের অবস্থা সমস্ত কিছু বলবেন। ঠিক আছে, বলছি আমি এখান থেকে অন্তত 45-50 বছর আগে আচ্ছা, এই বাঘটা এসেছিল। এসে একজনের গরু মারে সন্ধ্যেবেলা 8টার সময়। সেটা কোন পাড়াটায়? এই পাড়াটায় কখনো বাড়ি ফল। আমরা ওই যে রাস্তা থেকে আসলাম, হ্যাঁ, এসে নেমে ওখানে ওই কোনাটায়, হ্যাঁ, ওখানটা গরু ধরেছিল। হ্যাঁ, ধরে গরুটা খানিকটা খেয়ে আর রাত্রিতে ও আর পার হয়ে যায়নি। আচ্ছা, আর সকালবেলা লোকজন উঠতে ও আর জঙ্গলের দিকে না পার হয়ে ও মাঠের দিকে চলেছে। আচ্ছা, ভোরবেলা, তখন সূর্য উঠিনি। আচ্ছা, আমরা ঘরেতে আমার মা বাবা, আমি তখন মা বাবা বেঁচে ছিলেন, হ্যাঁ, আমরা 3 জনই ছিলাম। আমরা 3 জনের মধ্যে আমরা মাকে রেখে, বাবা প্যারালাইসিসের রোগী, বাবা ফিরেছিলেন। আচ্ছা, আর মাকে নিয়ে আমি বাইরে গেছি বাঘ দেখতে। আচ্ছা, তো কোথায় বাঘ হাঁটাহাঁটি হচ্ছে। আর গিয়ে দেখি এইদিকে ঘুরে বাঘ লাফাতে এখানে তাকিয়ে বলুন, বাঘ লাফাতে আমাদের দিকে ছুটে আসছে। আচ্ছা, আমাদের থেকে দূরত্ব আছে অনেকটা। আচ্ছা। আমরা ছুটে এসে ঘরে এসে দরজা দিলাম। আচ্ছা, আমরা দরজা দিলাম কোথায়, যেখানে আমার বাবা থাকে, একটা সাইডে একটা কামরা ছিল বারান্দাতে, সেই কামরার ভিতরে বাবার ধারে চলে গেলাম। কারণ বাবা উঠতে পারে না, বাবার দরজাটা খোলা আছে, হ্যাঁ, বাঘটা যদি ওইখানে ঢোকে। হুম, কিন্তু ঘরেরটা দরজা দেওয়ার সময় আর আমাদের হলো না, তখন বাঘ এসে যাওয়া হয়েছে। আচ্ছা, এইবার ঠিক এইরকম জায়গায়, হ্যাঁ, এইরকম ঘর, এইরকম দরজা হ্যাঁ, সব আছি। হ্যাঁ। এখন এই যে খড়ের ঘর দেখতে পাচ্ছেন, সেই এইরকম ধরনের খড়ের ঘরটাই এই জায়গায় ছিল। হ্যাঁ, মাটির ঘর দেয়াল আছে ঠিকই, এই এখন asbestos দেওয়া হয়েছে। এই যে মাটির ঘর, এই ঘরটা তখন কি এখানে ছিল? হ্যাঁ, এই ঘরটা ওইখানে ছিল। এই ঘরটা তখন এইরকম ভাবে এখানে ছিল, আর এখন বর্তমানে এই ঘর আছে অ্যাসবেস্টাসের ঘর। তখন ঘরগুলো ছিল এখানে এইরকম রান্নাঘর ছিল, এইরকম খড়ের ঘর, সব খড়ের ঘর ছিল। আর তখন জঙ্গলের সমস্ত কাঠ দিয়ে হুম। যে এইগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সত্যি এই মাটির ঘরগুলো হ্যাঁ, এইরকম ধরনের, হ্যাঁ, এইরকম ঘরের তখন বেশিরভাগ সমস্ত মানুষ বসবাস করত। করতো। এখনো জঙ্গলের কাঠের খুঁটি দিয়ে লাগানো আছে এই ঘর। এই ঘরে আছে, পুরোনো ঘরের খুঁটি তুলে এখানে লাগিয়েছে। আচ্ছা, এখন এইবার ঘটনাটা বলছিলাম। হ্যাঁ, বলুন। আমার সময় শান্তি। আচ্ছা, এখন ওই বাঘটা ছুটে আসছে দেখে আমরা ছুটে এসে ঘরে ঢুকলাম, হুম, কিন্তু মেন দরজাটা দেওয়া হয়নি হুম, ঘরের। হুম, আমরা একটা বাইরে সাইডে একটা কামরা ছিল, হুম, সেইখানে আমার বাবার কাছে চলে গেছি। আচ্ছা, এবার বাঘটা ওখানে এসে ঠিক উনি বসে আছেন, ওইখানে পিছনে পা দিয়েছে, আর এখানে সামনের পা দিয়েছে, দিয়ে আচ্ছা, এখানে আর এখানে সামনের পা দিয়ে এখানে উঠে গেল। হ্যাঁ, ঘরের ভিতরে আমরা এইখানে পিছনের দুটো পা, আর এইখানে সামনের দুটো থাবা আচ্ছা, দিয়ে উঠে গেছে। ওখানে মাটিতে স্পট পড়েছে, আচ্ছা, জল কাদার ছাপ পড়েছে। আমরা ওই কামরা থেকে দেখতে পাচ্ছি বাঘ ওই ঘরের ভিতরে ঢুকে গেছে। হুম, তখন আর আমাদের বেরোনোর কোনো উপায় নেই। আচ্ছা, তারপরে আমরা রুদ্রশ্বাসে ওখানে আছি, এমন সময় আমার এক দাদা নরেন মিস্ত্রি, হুম, সে জঙ্গল করত। আচ্ছা, সেই দাদা সাহসী খুব। সেই দাদা কিভাবে আমাদের এই ওই রাস্তা দিয়ে এসে আমাদের বাড়ি এসে আমাদের ডাকাডাকি করছে। তা আমরা ভিতর থেকে বলছি যে তুমি কথা বলো না, বাঘ ঘরের ভিতর ঢুকেছে, আমরা জানি, দেখেছি,
তুমি অন্তত আমরা কামরার দরজাটা খুলছি, তুমি কামরা চলে এসো। তো বলছে না, তোমাদের কোনো ভয় নেই, তোমরা বাইরে এসো। এবার আমি দাদার সাহসে বাবা মা ওখানে থাকলো, আমি বাইরে আসলো। দাদা কি করলো, আমাকে রেখে আমাকে বললো তুমি ছেলে মানুষ এখানে আর দাঁড়াও। সেই বাঘটা কি দাঁড়িয়ে ছিল? বাচ্চা ঘরের ভিতরে, ও তখন নিজের গায়ে ভিজে গেছে, সেইগুলো চেটে চেটে শুকনো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, নিজের গা। আর একদম লোকালয় ভয়ে, মানুষের ভয়ে ও একদম জড়সড় হয়ে থাবা গেড়ে এইভাবে বসে আছে। হ্যাঁ, কিন্তু গাটাগুলো চাটছে, এইগুলো এইভাবে এবার সেটে সেটে দিচ্ছে। আচ্ছা, তখন আমার সে দাদা কি করলো, এই দেয়ালের গা দিয়ে পিছন ভাই ব্যাক করে করে এরকম ভাবে এগিয়ে 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 আসলো। এসে এদিকে এসে এরকম জায়গায় এসে দেখে যেখানে ছাপ পড়েছে। আর এদিক থেকে ঘুরতেই এইখানে মেন দরজা, সেই মেন দরজা দিয়ে ওই বাঘটা ঢুকেছে। আচ্ছা, তখন ও লোক ওই একাই, আমি না, ওই একাই ও লোক ওই দরজাটা টেনে দিল। তারপর কি হলো? কাঠের দরজা। আপনার দাদা? হ্যাঁ, আমার দাদা নরেন। তারপরে ঘরের মধ্যে বাঘটা কি করছিল? ও ভাই ছিল চুপচাপ জড়ে, এবার দরজা টেনে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে তখন আমাকে তারপর বলছে, কোনো শব্দ করেনি? না, আমাকে বলছে তুমি এসো। এবার আমি দরজা বন্ধ করে দিচ্ছি। বাঘটা কিন্তু শক্ত ছিল। তখনকার সময় জঙ্গলের কাঠ মানে শক্ত ছিল। এবার ওই অবস্থায় বাড়ি কোথায় তোমাদের? বাড়ি এটা আপনার স্ত্রী? আচ্ছা, হ্যাঁ, ভালো আছেন? আমাদের বাড়ি গোসাবা। আপনাদের বাড়িতে বাঘ এসেছিল, সেই ঘটনা আমরা শুনতে চাইছি, তুলে ধরতে চাইছি। আপনি তখন তো ছিলেন না? তার পরের বছর বিয়ে হয়েছে। তার পরের বছর। আচ্ছা, ওই বাঘটা কি ছেলে বাঘ ছিল না মেয়ে বাঘ ছিল? পুরুষ বাঘ ছিল, এবং পুরুষ বাঘ। খুব যুবক বাঘ, একদম ইয়াং, হ্যাঁ, একদম যুবক, মানে চকচকে ঝকঝকে, মানুষ ধরলে একেবারে ছাড়বে না, একদম খুব চকচকে ঝকঝকে বাঘ, এবং বয়স খুব কম। আচ্ছা, বাঘটা তাহলে পুরুষ বাঘ। বাঘটা তখন ওরা এখানে করে তারপরে ওরা এতে ফোন করলো ফরেস্ট অফিস, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে ওরা এসে আমাদের এই ঘরের চারিধারে জাল দিয়ে ঘিরল, বড় ফাঁসের জাল দিয়ে। তারপরে কি হলো? তারপরে ঘিরে ওরা রাখলো, বললো যে আমরা হেড বা অফিসে খবর দিচ্ছি। হ্যাঁ, তখন টাইগার প্রজেক্ট ছিল গোসবায়। ও এ ছিল, ডাইরেক্টর ছিল সমীর ব্যানার্জি। আচ্ছা, বুঝলেন? ডাইরেক্টর খবর দিতে, ডাইরেক্টর বললো ঠিক আছে, তোমরা ওইভাবে এ করে বন্ধ করে রাখো, আমরা যাচ্ছি। তারপর উনি আসলেন, এসে লঞ্চ টঞ্চ নিয়ে এসে লোকজন ভর্তি। আর পাবলিক তো আমার বাড়ি ঘর কিছু রাখিনি, সব বাগান বাড়ি টাড়ি সব পা দিয়ে এ করে একদম বাগান টাগান সব। লোক তো তখন সব ভর্তি, হাজারে হাজার 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 লোক। লোক দেখতে এসেছে। দেখতে এসছে। এইবার একবার বাঘ বেরিয়েছে বলে একজন একটা মানে কৌতুক করে ওরকম করেছে, বাঘ বেরিয়েছে। আর ওই লোক সব ছুটে ছুটে সমস্ত বাগান বাড়ি সব ভেঙেছিল। এবার জালটা যখন দিল, তা বাঘটা কিভাবে ধরলো? মানে জাল দিয়ে ধরা থাকলো। তারপর ওরা আসলো, ওরা এসে ওরা একটা ইঞ্জেকশন গুলি করলো, মানে বাঘের গায়ে পড়েছে, হ্যাঁ, জানলা যাতে ঘুম পড়ে, জানলা দিয়ে ইঞ্জেকশন গুলি করলো, শ্বাস লাইট দিলে দেখতে পেলো ওরা এইরকম জায়গায় গুলিটা করেছে, যেন বাঘ যেন কামড়াতে না পারে, থাবা মারতে না পারে, মানে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। পিস্তলের গুলি এখানে দিল, ওখানে নড়ছে, সুস্থ ঢুকে গেছে, ওষুধটা ঢুকে গেল, ও আস্তে আস্তে এইভাবে মাটিতে ভেঙে পড়লো। আচ্ছা, তারপরে কে তুলেছিল? ওই দরজা খুলে ওর গায়ে বাঁশ দিয়ে গুতি দেখা গেল আর নড়ছে না। আচ্ছা, তখন একসঙ্গে 15-16 জন লোক ভিতরে ঢুকে গিয়ে একসাথে ধরেছে, পা গুলো বেঁধে, দড়ি দিয়ে বেঁধে, মুখ টুক বেঁধে ধরে ওদের খাঁচায় এনেছিল, খাঁচা তুলে। 6 ঘন্টা পরে জ্ঞান ফেরে। মানে ঘুমের ওষুধ দিলে। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, আমরা শুনছিলাম যে বাঘের নাম দয়ারাম ছিল বলে এই দয়াপুর দ্বীপ হয়েছে না? দয়াপুরের নাম অনুসারে বাঘের নাম দয়ারাম হয়েছে। আচ্ছা, তাহলে প্রথমে এই নামটা ছিল দয়াপুর নামই ছিল। দয়াপুর নাম এখনো আছে। দয়াপুর গ্রামেরই নাম। পাড়াটার নাম হচ্ছে বাঘের ধরা পাড়া। এই প্রথম থেকে একেবারে যখন থেকে জঙ্গল হাসিল করে বাবা
যারা এখানে লোকজন বসতি হয়েছিল জমিদারের আমলে, স্টেটের আমলে, তখন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এখানে ট্রাস্ট ছিল যশোরাতে। সেই আমলে জমিদার আমলে এখানে আমার বাবা বাংলাদেশে বাড়ি ছিল, ওখান থেকে এসে এখানে এসে বসত বাড়িটাকে জমি টমি কিনে এখানে বসত বাড়ি। আচ্ছা, তারপরে ওই বাঘ ওরা ধরে নিয়ে গেল, আমাদের বললো তোমরা যেও, তোমাদের। আমরা তো বললাম যে আমরা তো গরিব মানুষ, আমাদের একদম রাতের খাওয়ার পর দিনের খাওয়ার পর্যন্ত আমরা খেতে পারিনি, সব ঘরের ভিতরে ছিল, লোকের বাড়িতে খেয়েছি। আর আমাদের বাগান বাড়ি কিছু নেই, এতটা পাট খেয়ে এতটা সবজি বাগান সব শেষ, আমাদের এই ক্ষতি করেছে, এই ক্ষতি কী হবে? তা বললো আমরা ক্ষতিপূরণ দেবো। সকালে যেতে বলেছিলাম, আমার ফরেস্ট অফিসে গিয়েছিলাম, টাইগার প্রজেক্টে, ওখানে গিয়ে আমাদের তখন আর চিনতে পারে না। বলছে কে তোমরা, তাই তো? কে তোমরা? একটা সাহায্য করেনি না, কে তোমরা, তোমরা কোথা থেকে এসছো? আমি বাঘ আসতে বলেছিল না, আমাদের বাড়িতে বাঘ ধরে নিয়ে এলেন। বললো হ্যাঁ এনেছি। তা কী বলতে চাচ্ছ? তা আমাদের বলেছিলেন যে ক্ষতিপূরণ দেবেন, তা আমাদের কোনো কিছু সাহায্য সুযোগ করবেন কি না সেইটা। তাহলে আমাদের বাঘে তো আর ক্ষতি করেছে মানুষ। তখন এরকম বললো কি ক্ষতিপূরণ দেবো? আমরা কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না। দেখি আমার ওপর মহল লেখাধরা করছি, তারা যদি দেয় তো দেবো। তো দিয়েছিল কিনা জানিও নি, আমরা কোনো পাইও নি, আমাদের ওইভাবে দিয়ে দিল। তারপরের বার কয়েকবার বাঘ এসেছিলো, গ্রামের মানুষ, আমরা কেন গ্রামের মানুষ কোনো সহযোগিতা করিনি, টাইগার লোকদের আর সহযোগিতা করিনি। হ্যাঁ, আর ওদের লঞ্চ ওপরেও উঠতে দিইনি। পাবলিক তাড়াবে, কিন্তু ওরা এসে ধরবে না। না, ওরা কি করে ধরবে? ওদের গুলি করার ক্ষমতা নেই, ওদের অর্ডার নেই গুলি করার। ওরা মার খাবে বাঘের গায়ে, ঠিক আছে, কিন্তু গুলি করতে পারবে না। এই হচ্ছে অবস্থা। তাহলে দয়াপুর দ্বীপের নামের জন্যই বাঘের নাম দেওয়া হয়েছিল দয়ারাম। আচ্ছা, এই নামটা আবার পরে আবার আরেকটা নাম হয়েছিল ওখানে, সেটা হচ্ছে সুন্দরলাল। সুন্দরলাল ওই বাঘের নাম? ওই বাঘের নাম আবার সুন্দরলাল দিয়ে সুন্দরলাল দেওয়া হয়েছে। ছিল বাঘটা, তারপর মরে গেছে। এসব বাঘ থাকে না তো, এরা সুন্দরবনের যে বাঘ, অন্য কোনো জায়গার বাঘের মতো এ বাঘ না। এদের জন্ম হচ্ছে এখানে নোনা জলে খায়, নোনা জলে ঘুরে ফিরে। ওরা এমনি কৃত্রিমভাবে সব যে কোনো জায়গায়, মানে ওরা খোলামেলা জায়গা থাকে, তার মধ্যে থাকতে পারে। তো এই বাঘটা ধরে নিয়ে কোথায় যাওয়া হয়েছিল? যে কলকাতায় নাকি? হ্যাঁ, ফরেস্ট অফিসে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে, ফরেস্ট অফিস থেকে ওরা নিয়ে গেল কলকাতায়। হ্যাঁ, কলকাতায় চিড়িয়াখানায় নিয়ে গেল, চিড়িয়াখানায় নিয়ে গিয়ে রেখেছিল। রেখে তারা ওখানে অনেকদিন লোকে গিয়ে দেখেছে, বাচ্চা আছে, অনেক বছর, 2-3 বছর ছিল, তারপরে মারা গেল। এবার ওখানে গিয়ে বাঘটা কতদিন পরে মারা গেছিল? 3 বছর পর? 2 বছর থেকে ছিল। আচ্ছা, তারপর মারা গেল। এবারে বাঘটা যখন এসেছিল তখন আপনারা যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, একই ঘরে বাঘ, আপনার ঘরে, আপনারা ঘরের মধ্যে আছেন, আমরা আছি, দরজা খোলা, বাঘ ওর ভিতরে। আমরা বুঝতে পারছি ওই পায়ের ছাদ দিকে, আর বিড়াল ছিল পোষা, সেগুলো সব গাটা ফুলিয়ে ওই গো গো শব্দ করছে। এরা বুঝতে পারে বাঘ। আর ঘরের ভিতরে ও তো নড়ছে ফিরছে, আমাদের যেসব মাটির পাত্র ছোট ছোট ঘরোয়া থাকে, সেগুলো পড়ে যাচ্ছে, সেইগুলো ঘুটঘাট শব্দ হচ্ছে, টিনের গায়ে শব্দ হচ্ছে, টিনের গায়ে লেজের শব্দ হচ্ছে, এইসব। একদম মাচার তলায় একটা উঁচু করে মাচা মতো করা, তার উপরে ধান টান থাকতো, ওর নিচে ঢুকে গেল, যে চুপ করে মাটিতে মুখ দিয়ে তখন অনেক ভয় পেয়ে গেছে। ফার্স্ট তখন লাইট মেরেছে, ফার্স্ট লাইট মারার সাথে সাথে আমি ছিলাম ওর সঙ্গে, যখন গুলি করছিল আমাকে রেখেছিল সঙ্গে, ছিলাম। তার পরের বছর দিয়ে তা ওরা বললো ঠিক আছে খোলা, তুমি থাকো আমাদের সাথে, দেখো কী করছে। তা তোমার সাহস আছে তো, বাঘ যদি কোনো অসুবিধা হয় তা তুমি, হ্যাঁ আপনারা আছেন যখন, আর কী করবো, আপনাদের সঙ্গে থাকি। দেখেছিলাম ওই শ্বাস মারলে বাঘটা মুখ মুছে করলো, আগে মুখ আপনার দেখে তো ভয় লাগছিল। হ্যাঁ, ভীষণ, মানে গা হাত পা কাঁপছে, ভীষণ ভয়। আমার ভয়ে তো পাটা কাঁপছে, তখন এই করে যখন মুখ খুলেছিল, তারপরে যখন মুখটা শাশুড়ি মাথার সঙ্গে মুখ করেছে, উঁচু করেছে, লাইটের মতো চোখ, 5 ব্যাটারি লাইটের মতো 2টো চোখ জ্বলছে, এরকম উঁচু করে গোঁপগুলো এরকম করছে। হ্যাঁ, তখন আমি একদম চোখ বন্ধ করে বলছি, আমার ভীষণ ভয় লাগতেছে, তার কথা বলবে না, চুপ করে থাকো,
চুপ করে একদম কথা বলো না, সঙ্গে সঙ্গে লাইট অফ করে দিল, ইঞ্জেকশন গুলি করেই লাইট অফ করে দিল, যে জাম করে যদি, হ্যাঁ জাম করে যদি, তাহলে জানলা দিয়ে গুলি করে যে জানলাটা ভেঙে পড়তে পারে, কাঠের জানলা, জাম করে যদি, এবার লাইট অফ করে দিল, দিয়ে সেকেন্ড 2-3 সেকেন্ড পরে আবার লাইট দিয়ে দেখে মুখ নিচে করে মাটিতেই ভেঙে পড়ে, আর কোনো অসুবিধা নেই। তো যখন বাঘটাকে ধরলো খাঁচায় করে যখন নিয়ে যাচ্ছে তখন বাঘটা অজ্ঞান হয়েই ছিল। হ্যাঁ ওখানে ছিল, ও 6 ঘন্টা পরে। কজন মিলে তুলেছিল বাঘটাকে? ও অনেক লোক, আর ভর্তি তো মানে লোক। কজন মিলে ধরে খাঁচা ওই ঢুকিয়েছিল? এমনি 7-8 জন মতো ভিতরে ঢুকেছিল, তারাই ঘাড়ে করে বের করে ঘরের ভিতর থেকে, হ্যাঁ, বাটা ধরে এইভাবে শুয়ে আছে, এখান থেকে লম্বা ওই এখানে 14 পর্যন্ত লম্বা হবে, কতটা লম্বা, বিশাল বাঘ, বিশাল বাঘ। বিশাল বাঘ। আমি গায়ে হাত দিলাম, তুলোর মতো নরম স্পঞ্জের মতো একদম মোলায়েম, আর লোকগুলো কত ঘন ঘন, কত সুন্দর একদম, মানে দেখতেও সুন্দর ছিল। রংটা কি, তাহলে আপনি বাঘের গায়ে হাত দিয়েছেন? হ্যাঁ দিল, ওই যখন বের করে নিয়ে দিল ঘরের থেকে তখনই, কিন্তু লোক এত, সবাই ওই বাঘের গায়ে হাত দিতে চায়, বাঘ দেখতে চায়, ওরা তখন বন্দুক টন্দুক দেখিয়ে আওয়াজ টাওয়াজ করে এটা সেটা করে লোককে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে লোককে, এখন কেউ আসবে না, বাঘ ভীষণ অবস্থায় আছে, গাছে লোক বসে আছে, ও গাছে মানে দেখার জন্য। এইসব গাছে লোক বসেছিল, বাঘ বেরিয়েছে বলেছে, আর গাছের থেকে ঠক করে নিচে লাফিয়ে পড়ে ভয় নামার সুযোগ হয়েছে। তো সবারই তো ভয় লাগে এরকম পরিস্থিতির মাঝখানে যদি পড়ি, আমরা যদি পড়ি তো আমরাও তো অজ্ঞান হয়ে যাবো বাঘ দেখে। থাকুন, আর সময় দিতে পারছি না, আমি তো মাছ ধরতে দিই না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই বিষয়টা তুলে ধরার জন্য। বন্ধুরা, আমরা সেই পঞ্চানন কাকুর বাড়িতে এসেছি, মিস্ত্রি, আর এই বাড়িতেই বাঘ এসেছিল, আর আমরা সমস্ত বিষয়টাকে শুনলাম। এই বাঘকে নাম দেওয়া হয়েছিল দয়ারাম, দয়াপুর এই পাড়ার নাম অনুসারে, এবং এই বাঘ ধরে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা চিড়িয়াখানায়। সেখানে বাঘটা 3 বছর মতো ছিল বেঁচে, তারপরে এই বাঘটা মারা গিয়েছিল। আর এই রকম ঘটনা সুন্দরবনের মধ্যে আমরা পরিলক্ষিত করতে পারি, যা সাধারণ মানুষ এইভাবে জীবনযাপন করছিল। আর বর্তমানে এখন কি বাঘের ভয় আছে? না, এখন কয়েক বছর আর আসছে না, তারপরে কয়েক বছরই আসা যাওয়া করতো, যেত আসতো জঙ্গলে, এসে ধানের ভিতরে থাকতো, আবার পার হয়ে যেত। এখন আর এই আর বছর 2 আর কোনো সারা শব্দ দেখছি না। আচ্ছা, জঙ্গলেও কারো ধরছে না, কোনো কিচ্ছু না, কোনো অসুবিধা করছে না। তেমন আর সেই রকম যত পরিমাণ আগে বারবার পার হতো সেই রকম আর পার কি হয়েছে বলতে পারবো না, তবে বাঘের সেরকম ধরনের সাড়া নেই। বাঘের আবার মানুষ তৈরি হচ্ছে, মানে আস্তে আস্তে বাঘের হুঁশ ফিরছে যে মানুষগুলো খাবো না, কি কষ্ট হয়। খাবো না করলেও না, মানুষ মানে সামনে পেলে খেয়ে নেবে। ওই যে হিংস্র বাঘ, হিংস্র জিনিস, খাবো না বললে হবে না। আসলে কি হচ্ছে, ওরা মানে একটা ঈশ্বরের আশীর্বাদ বা যে করে ভগবানের হোক, ওরা আশীর্বাদ কোনো আছে। আর মানুষকে ক্ষতি করছে না, বা জঙ্গলের ভিতরে যেমন আছে বলে মনে হচ্ছে না। যারা যায় তারা বলে কই দেখা টাকা হয় না, না দেখা হয় ভালো। ওই হয়তো ওই বাইরের দিকে চলে গেছে, লোকালয় ছেড়ে বাইরের জঙ্গলের দিকে, ওদিকে থাকে, ওদিকে তো থাকে, ওদিকে যারা ট্যুর করতে যায়, দেখতে যায়, তারা তো দেখতে পায় খোলা বাদার দিকে, ওদিকে থাকে। তাহলে ধন্যবাদ আপনাকে জেঠু, এইরকম ঘটনা আমরা শুনতে পেলাম। জঙ্গল কাটতাম তো। আপনি জঙ্গল করতেন? আপনি বাঘ দেখেছেন? কতবার? ও অনেকবার। তো বাঘ কি করছিল তখন? বাঘ কি করে হাঁটে, বাঘের খোঁজ, বাঘ সব দেখেছি। এগুলো কি কাকড়া? কি হবে, টক? যাই করো। আচ্ছা, আপনার নাম? আমার নাম করুণা মিস্ত্রি। করুণা মিস্ত্রি। তাহলে আপনি যখন জঙ্গলে যেতেন তখন বাঘ দেখেছেন, তাই তো? বাঘ দেখিনি, অনেকবার জঙ্গল করেছি। বাঘ যখন বাঘটা ধরতে যেতাম, কাঁকড়া ধরতে যেতাম, কাঠ কাটতে যেতাম, সব রকম করেছি। আচ্ছা, অভাব ছিল আমাদের, খুব অভাব ছিল। হ্যাঁ, এই বাচ্চা ছেলে মেয়ে পড়াবার জন্য ওই জঙ্গলে যেতাম। হ্যাঁ। তাহলে এখন সেই রকম ভাবে আর যেতে হচ্ছে না, তাই তো? এখন আর যেতে দেয় না, ছেলে পিলে সব বড় হয়ে গেছে, বিয়ে থাওয়া দিছি, এখন আর যেতে দেয় না। তাহলে বাঘ কি করতো তখন আপনি দেখতেন? ওই চলাফেরা ধরো, এ পারের থেকে একটা জোড়া পড়লো, ও পারে চলে গেল, না বাদার ভিতরতে এ ধারতে ধারতে ঘুরছে, এইসব দেখলো। তাহলে বাঘের সাথে আপনারা চলাফেরা করেছেন?
ধন্যবাদ আপনাদের। বুঝছি না, আমাদের তো প্রতিনিয়ত বাইরের সঙ্গে চলা। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সকলকে। সাথে থাকুন বন্ধুরা, আমরা বাঘেধরা পাড়ায় দয়ারাম বাঘের ঘটনা শুনলাম, সাথে থাকুন।